আচ্ছা 53 থেকে শুরু করি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, সেই সেকেন্ড ক্লাস আমরা সেকশন 53 থেকে শুরু করব। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো আছে মূলত 53 সেকশন 53 মন দিয়ে তো পড়তে হবে, দেখতে হবে না। অন্যান্য আইনের সাথে পেনাল কোডের পার্থক্য হচ্ছে অন্যান্য আইনের সেকশনগুলো একটা ধারাতে আলোচনা করা, কোথাও 2 এ, কোথাও 3 এ, কোথাও 4 এ, আর এটা হচ্ছে 6 থেকে শুরু করে 52 পর্যন্ত বিভিন্ন ইগুলো আলোচনা, ব্যাখ্যাগুলো, ইন্টারপ্রিটেশনগুলো আলোচনা করা আছে। ঠিক আছে, ও স্যার ঠিক আছে স্যার ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 3। ঠিক আছে, চ্যাপ্টার 3 এটা চ্যাপ্টার 3। আপনাদের এটা মনে রাখতে হবে কোন চ্যাপ্টার। দণ্ড সম্পর্কে আলোচনা করেছে, দণ্ডসমূহ সম্পর্কে আলোচনা করেছে চ্যাপ্টার 3। আচ্ছা, ফার্স্ট অফ অল সেকশন 53, সেকশন 53 তে বিভিন্ন ধরনের এই পেনাল কোডে যত ধরনের শাস্তির বিধান আছে সেই শাস্তিগুলোর কথা বলেছে। এই ধরনের শাস্তিগুলো পেনাল কোডে দেওয়া আছে। শুরুতেই পানিশমেন্টস মানে কি শাস্তি। The punishments to which offenders are liable under the provision of this code are, বলছে যে অফেন্ডাররা যারা অপরাধ করে, অপরাধীরা কোন কোন অপরাধে দণ্ডিত হবে সেগুলো নিচে বর্ণনা করা হবে। 1 নম্বরে লিখছে, আমরা থিওরি অফ পানিশমেন্টের একটা ক্লাস করেছিলাম, থিওরি অফ পানিশমেন্টের ক্লাস করেছিলাম। আমরা ওই থিওরির মধ্যে যাবো না, কারণ যদি আলোচনা করে ফেলছি অলরেডি। এখন পানিশমেন্টগুলো কি কি সেগুলো দেখব। দেখবেন যে আমরা এর আগে এই জিনিসগুলো কিন্তু আলোচনা করে ফেলছি, কি কি পানিশমেন্ট। নাম্বার 1 হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। ঠিক আছে, ক্যাপিটাল পানিশমেন্ট বা এটাকে আমরা বলি ডেথ সেন্টেন্স। এটা পেনাল কোডের কথাই হচ্ছে ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। 2 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, যার ইংরেজি হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। কারাবাস। কারাবাস বা কারাদণ্ড। 3 নম্বর হচ্ছে কারাবাস। না, আমরা শুধু হচ্ছে শুধু ইমপ্রিজনমেন্ট। সশ্রম বা বিনাশ্রম ইমপ্রিজনমেন্ট। ঠিক আছে, এটার মানে হচ্ছে কারাবাস বা কারাদণ্ড। বলেন আপনি কি মামাটা কি বুঝতে পারছেন? আপনি কই আছেন? স্যার ওটা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ড শেষ। 3 নম্বর ওমিটেড। 3 নম্বর ওমিটেড শাস্তি তো আর মানে আগে যা ছিল সেটা ওমিটেড। আমরা ধারা নিয়ে আলোচনা করছি না, তো আমরা কয়টা শাস্তি আছে সেই শাস্তি নিয়ে আলোচনা করছি। 53 + 3 তে কি ছিল এটা আমাদের দেখার বিষয় না, এখানে যেটা আলোচনা করছি। আগে মানে ও আচ্ছা স্যার, মূল সেকশনে যেগুলো ছিল এখানে এখন ইয়াটা ছিল মানে সেকশন 53 3 নম্বর ক্লজে কি আছে সেটা নয়। না না, বরং আমরা কয়টা পানিশমেন্ট কত কয়টা পানিশমেন্ট এক্স্যাক্টলি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইমপ্রিজনমেন্ট। ঠিক আছে, ইমপ্রিজনমেন্ট মানে কারাবাস বা কারাদণ্ড। 4 নম্বরে হচ্ছে দীপান্তর। প্রোভাইড সম্পত্তি বাজেয়াপ্ত। দীপান্তর। এটা দীপান্তর এক সময় ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করবো। কারাবাসে তো আবার সশ্রম বিনাশ্রম আছে। সশ্রম বিনাশ্রম, হ্যাঁ
আচ্ছা আপনাদের বইয়ের মধ্যে ঢোকার দরকার নেই, আমি আলোচনা করি ওই জায়গায় না গেলে তারপরে বলেন স্যার এটা আলোচনা করেননি, ঠিক আছে? ওকে স্যার। বই হয়ে গেছে সবার সব রকম তো এখন আচ্ছা Conflict হয়ে যাচ্ছে। ফর ফিচার অফ প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করা। বাজেয়াপ্ত। স্যার প্রপোজাল বাজেয়াপ্ত না, ভোক্তা আলাদা। হতে পারে প্রচার মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত করার হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আলাদা না, ভোগ আলাদা জিনিস না। আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে জরিমানা, ফাইন। অর্থদণ্ড। গুড গুড। অনেক নাম আছে, হ্যাঁ, মনিটারি পানিশমেন্ট, আইন, এটা বাংলা হচ্ছে অর্থদণ্ড, ঠিক আছে? অর্থদণ্ড বা জরিমানা। এখন আলোচনা এখানে আছে, কি আলোচনা আছে? অনেক প্রশ্ন। ডেথ সেন্টেন্স। ডেথ সেন্টেন্স বলতে কি বুঝাই আমরা? মৃত্যুদণ্ড। আর বাংলাদেশের ক্ষেত্রে সিআরপিসি অনুযায়ী মৃত্যুদণ্ড হচ্ছে কি? মৃত্যুদণ্ড হচ্ছে ফাঁসির মাধ্যমে কার্যকর হবে এবং আনটিল ডেথ, যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে। আচ্ছা, 2 নম্বর বলছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড তার মানে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন কারাদণ্ডে থাকবে। এর আরও ব্যাখ্যা আছে, আসতেছে। 30 বছর। ইমপ্রিজনমেন্ট সেটার সময় যদি কোনোভাবে পড়ে যায় তাহলে কি আবার দেওয়া হবে? জি, সেটার সময় যদি কোনোভাবে পড়ে যায় পড়ে যায় মানে এ ব্যাপারে এই আইনের মধ্যেও কিছু বলা নেই, সিআরপিসিতেও কিছু বলা নেই, ঠিক আছে? ফাঁসি দিলে তাকে আপনার কিন্তু এইখান থেকে বলেনি যে ডেথ সেন্টেন্স মানে ফাঁসি, জেনার কোডে কোথাও বলেনি, কোথাও বলেনি ডেথ সেন্টেন্স মানে ফাঁসি। এটা সিআরপিসিতে বলা আছে ডেথ সেন্টেন্স হচ্ছে ফাঁসির মাধ্যমে কার্যকর হবে এবং বলা আছে আনটিল ডেথ, যতক্ষণ মারা না যাবে তাকে ঝুলিয়ে রাখা হবে। এখন যদি যতক্ষণ মারা না যায়, ধরুন পড়ে গেল বা মারা গেল না, মনে হলো যে মারা গেছে, নামানোর পরে দেখলো যে মারা গেল না, তাহলে ওর যে মৃত্যু, ওর যে শাস্তিটা, শাস্তির নাম কি? মৃত্যুদণ্ড। তার মানে করতে হবে, আবার আবার দিতে তোমার। আমরা ছোটবেলায় শুনতাম যে কোন দেশে কতক্ষণ ঝুলিয়ে রাখার পরে কোনো একজন ব্যক্তি বেঁচে গেছে, পরে তাকে ছেড়ে দিয়েছে, জানি না এসব গল্প শুনছে। আচ্ছা, এরপর আসে টু ইমপ্রিজনমেন্ট মানে কারাবাস বা কারাদণ্ড। তারপরে ফরফিচার অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্ত করা। তারপরে মনিটারি পানিশমেন্ট বা ফাইন মানে অর্থদণ্ড বা জরিমানা, ঠিক আছে? এটা কি করবেন? মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ? পিটিএম মুখস্থ টেনে টেনে মুখস্থ না, কাউন্ট করে মুখস্থ, ঠিক আছে? কাউন্ট করে মুখস্থ করেন, আমার সাথে বলেন। আচ্ছা ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন। আমি যা বলি তাই, ও ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট, কারাবাস বা কারাদণ্ড, ফরফিচার অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, মনিটারি পানিশমেন্ট, ফর ফাইন, অর্থদণ্ড বা জরিমানা। এটা আপনারা বাড়ি গিয়ে অ্যাটলিস্ট 5 বার করবেন। এই 5টা মানে একবারে মুখস্থ থাকবে, কোনো ভুল হবে না, ঠিক আছে? এবং সিরিয়াল, এই যে সিরিয়াল, এই সিরিয়াল কিন্তু হচ্ছে গুরুত্বের উপর ডিপেন্ড করে সিরিয়াল করা, সবচেয়ে বড়, তারপরে 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 সিরিয়াল কি মেনটেন করতে হবে? সিরিয়ালই মনে রাখবেন আপনারা। সিরিয়ালি মেনটেন করতে পারলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি? আপনি ক্লজ যদি এরকম কোশ্চেন আসে যে ইমপ্রিজনমেন্ট কত নাম্বার ক্লজে আছে, 53 কত ক্লজে আছে, আপনি সুন্দরভাবে বলতে পারবেন। এটা এখানে 3 থাকলেও এটা হচ্ছে 4-এ আছে, 53 4 নাম্বার। এখন 3 নাম্বার নাই কেন বা 3 নাম্বারে কি মনে করছে আমরা সেইগুলো একটু চিন্তা করি। 3 নাম্বারে যেটা ছিল, 3 নাম্বারে সেটা এখন অমিটেড। কেন অমিটেড? 3 নাম্বারে ছিল হচ্ছে দ্বীপান্তর বা নির্বাসন, ডিপোর্টেশন, ঠিক আছে? এখন এই নিচে এর 53 পয়েন্টে যাবেন আপনারা। 53 পয়েন্টে দেখেন, এখানে বলা আছে
কনস্ট্রাকশন অফ রেফারেন্স টু ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে কি? ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে স্থানান্তর বা হচ্ছে নির্বাসন বা ডিপান্সর বা ডিপোর্টেশন, ঠিক আছে? তো এখানে বলছে সাময়িকভাবে প্রচলিত অন্য যে কোনো আইনে যেখানে যাবজ্জীবন দ্বীপান্তর উল্লেখ রয়েছে সেটা যাবজ্জীবন কারাবাস হিসাবে পরিগণিত হবে। বোঝা গেল? তার মানে ডিপোর্টেশন যেখানে ছিল ওইটা যেখানেই থাক না কেন আইনের মধ্যে সেটাকে এখন আর দ্বীপান্তর হিসাবে কাউন্ট করা যাবে না। সেটা হচ্ছে যদি যাবজ্জীবন দ্বীপান্তর থাকে তাহলে সেটা হবে যাবজ্জীবন কারাবাস, ঠিক আছে? তারপরে বলছে স্বল্পকালীন মেয়াদের যদি বা যে কোনো মেয়াদের দ্বীপান্তরের কথা উল্লেখ থাকে সেটা রদ হবে। বুঝা গেল? রদ হবে মানে সেটা বাতিল। যদি বলা থাকে যে 6 মাসের জন্য কাউকে দ্বীপান্তর করা হবে তাহলে সেটা বাতিল হবে। শুধুমাত্র যাবজ্জীবন দ্বীপান্তরের ক্ষেত্রে সেটা যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে কাউন্ট হবে, আর অন্য যে কোনো মেয়াদের দ্বীপান্তর বাতিল হবে। ওকে, আচ্ছা। তারপরে বলছে বর্তমান প্রচলিত অন্য যে কোনো আইনে যেখানে দ্বীপান্তর উল্লেখ রয়েছে সেখানে তা যদি যাবজ্জীবন দ্বীপান্তর বোঝায় তাহলে তাকে যাবজ্জীবন কারাবাস ধরতে হবে। সেখানে যদি তা স্বল্পতর মেয়াদের দ্বীপান্তর বোঝায় তাহলে তা রদ বলে গণ্য হবে। 1 আর 2-তে যা বলছে 3-এর পক্ষে তার সামারি বলছে। বুঝা গেল? তার মানে এই যে 3 নিয়ে আপনি পড়লেন যে 3 নম্বরে কিছু নাই অমিটেড লিখবো আমি, এখানে 3 নম্বরে কি লিখতে হবে? একটা ডিপোর্টেশন ছিল, আইন বলে ডিপোর্টেশন এখন নাই, ঠিক আছে? ডিপোর্টেশনটা এখন আর নাই। যেহেতু নাই তাহলে আপনারা এভাবে মনে রাখবেন ক্লজ হিসাবে, এটা 1 নাম্বার ক্লজ, এটা 2 নাম্বার ক্লজ। 3 নাম্বার ক্লজে ছিল হচ্ছে ডিপোর্টেশন, এখন আর নাই। তাহলে 4 নম্বরে এই ইমপ্রিজনমেন্ট, 5 নম্বরে ফরফিচার অফ প্রপার্টি, 6 নম্বরে ছিল মনিটারি পানিশমেন্ট অফ ফাইন, ঠিক আছে? এভাবে আপনারা মনে রাখবেন। মাঝে একটু প্যাচ লাগবে এই 3-এ, যে 3 নম্বর যে শাস্তি, 3 নম্বর শাস্তিটা 53-4-এ বলা আছে, আর এটা বলা আছে 5-এ, এটা বলা আছে 6-এ। আপনারা শুধুমাত্র যদি এর গুরুত্ব বা এর ডেপথের কথা চিন্তা করেন অটোমেটিক্যালি আপনাদের মাথায় চলে আসবে। সবচেয়ে বড় মৃত্যুদণ্ড 53-4-এ বলা, 3-এ বলা যাবে না কারাবাস? না, 53-3-এ না, 53-4-এ। এটা 3 হচ্ছে অমিটেড হয়েছে। এখানে তো 3 তো ফার্স্টে তো আছে। ওইখানে শুধু শাস্তিগুলোর নাম লেখা আছে। শাস্তিগুলোর নাম লেখা আছে। আপনি অরিজিনাল বই আছে? এই যে ওর কাছে আছে, দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে। এখানে সুন্দর করে লেখা আছে থার্ডলি অমিটেড বাই দ্য ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল দ্বারা এটা বাতিল হয়েছে। ফোর্থলি লেখা আছে ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে? 4 নম্বরে ইমপ্রিজনমেন্ট, 5 নম্বরে লেখা আছে ফরফিচার, 6 নম্বরে ফাইন, ঠিক আছে? এটা ক্লজের ব্যাপার না, ক্লজের ব্যাপার না। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এভাবে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বলুন। কারাবাস আর যাবজ্জীবন কারাবাস বলতেছি যাবজ্জীবন কারাবাস মানে যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিনের জন্য তার কারাবাস। ওকে, এটা আছে প্রাথমিক নিয়ম, আরো নিয়ম আছে। আচ্ছা, ওই নিয়ম করা যায়। আর কারাবাস মানে যে কোনো মেয়াদের কারাবাস মানে যে কোনো মেয়াদের কারাবাস হতে পারে, ঠিক আছে? যাবজ্জীবন কারাবাস এখানে 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 ইমপ্রিজনমেন্ট আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আর একটা সরি এখানে লেখা আছে। একটা হচ্ছে রিগরাস মানে হচ্ছে সশ্রম, সিম্পল মানে বিনাশ্রম। বুঝা গেল? এটা ইমপ্রিজনমেন্টের প্রকার ব্যাখ্যা। এখন তাহলে যাবজ্জীবন কারাদণ্ডটা কোন টাইপের কারাদণ্ড হবে? সশ্রম হবে না বিনাশ্রম হবে? এটা তো উল্লেখ করে দেয়। না না, সশ্রমই হতে হবে। শ্যাল 53 একদম লাস্ট একটা এক্সপ্লেনেশন আছে, দেখেন তো 53 সেকশনের নিচে একটা এক্সপ্লেনেশন আছে। কি লেখা আছে? একটা লেখা আছে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা, এরকম লেখা আছে। কি লেখা আছে পড়েন। In the punishment of imprisonment for life, the imprisonment shall be কারাদণ্ডের ক্ষেত্রে কারাবাস সশ্রম হবে। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে সবসময় সশ্রম কারাদণ্ড থাকে, ঠিক আছে? সশ্রম বলতে সশ্রম মানে তাকে আপনাকে খাটাবে, যে কোনো কাজ করাবে আপনাকে।
বিনাশ্রম মানে খালি বোম বাটার খাবে বিনাশ্রম মানে বোম করবে আর খাবে যদি বিনাশ্রম কেউ কাজ করে তার জন্য এক্সট্রা ওই যে চাকরিজীবী ওর কাছে টাকা পাঠাবে ঠিক আছে স্যার ওই কারাগারের ভিতরে আবার হচ্ছে যে ওই যারা একটু শিক্ষিত তাদের সেই দাম হ্যাঁ তাকে ওই লেখা নেয় ওষুধপত্র বিলি করে নেয় জ্ঞান থাকলে ছেলেগুলো পড়ায় ওখানে তারা পড়ায় তাহলে এইখানে দেখলাম আমরা ইমপ্রিজনমেন্টটা হচ্ছে কি সর্বদা সশ্রম আর ফর লাইফ যেটা সর্বদা সশ্রম আর শুধু ইমপ্রিজনমেন্ট যেটা সেটা রিগোরাস হতে পারে সিম্পল হতে পারে সশ্রম হতে পারে বিনাশ্রম হতে পারে এটা আদালত বলে দিবে যখন রায় দিবে তখন আদালত বলে দিবে আবার আদালত যদি উল্লেখ না করে সশ্রম বা বিনাশ্রম সেটাকে বিনাশ্রম ধরতে হবে সশ্রম হলে আদালত উল্লেখ করে দিবে এটা হচ্ছে সশ্রম কারাদণ্ড যদি উল্লেখ না থাকে তাহলে সেটা বিনাশ্রম আচ্ছা তারপরে ফরফিচার অফ প্রপার্টি সম্পত্তি বাজেয়াপ্তকরণ এটা ক্রোকের মাধ্যমে হতে পারে ঠিক আছে ক্রোকের মাধ্যমে হতে পারে সম্পত্তি বাজেয়াপ্তকরণ তারপরে পানিশমেন্ট এটা অর্থদণ্ড যেভাবে আছে বিভিন্ন আইনে বলা আছে যদি কোথাও এরকম থাকে অর্থদণ্ড কত হবে তার কোনো নির্দিষ্ট সীমা দেওয়া না থাকে তাহলে বলা আছে এখানে অধিক হবে না অত্যাধিক হবে না ঠিক আছে এটা কতটুকু হবে অত্যাধিক হবে না এরকম বলা আছে সমস্ত সিআরপিসিতেই বলা আছে ঠিক আছে যদি কোথাও আইনের কোনো লিমিটেশন দেওয়া না থাকে যে 5,000 বা 10,000 এরকম লিমিটেশন দেওয়া না থাকলে সেটা বলা আছে অধিক হবে না আর যেটা লিমিটেশন দেওয়া আছে সেটা দেওয়াই আছে আচ্ছা এবার আসুন আস্তে আস্তে আলোচনা করতে করতে হয়ে যাবে 54 নম্বরে সেকশন 54-তে আছে কমিউনিকেশন এটা আপনারা কিন্তু মুখস্থ করবেন ঠিক আছে পুরোটা মুখস্থ ব্যক্তিগত রাষ্ট্র 54 আছে কমিউনিকেশন অফ ডেথ সেন্টেন্স এইভাবে কি করছে পরপর দুইটা প্রথমটা আছে কমিউনিকেশন অফ সেন্টেন্স অফ ডেথ সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ আচ্ছা আপনারা সেন্টেন্স মানে কি জানেন সেন্টেন্স মানে বাক্য আর আইনে এসে দেখবেন সেন্টেন্স মানে একটা শাস্তি ঠিক আছে আচ্ছা 54 ধারায় কমিউটেশন অফ সেন্টেন্স অফ ডেথ বলা আছে যে কে এটা কমাইতে পারবে কমিট মানে কি কমানো হ্রাস করা ঠিক আছে হ্রাস করা এখানে বলা আছে না এখানে সরকারের দেওয়া আছে সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে সেকশনটা যদি আমরা পড়ি তাহলে এভাবে বলবো ইন এভরি কেস in which sentence of death shall have been passed the government এর নিচে দাগ দেন কারণ হাইলাইটার থাকলে হাইলাইট করেন the government may without consent of the offender অপরাধীর সম্মতি ব্যতীত ঠিক আছে সম্মতি ব্যতীত অপরাধীর কাছে জানার দরকার নেই বা অপরাধের কি করার দরকার নেই আবেদন করার দরকার নেই উইদাউট হিজ কনসেন্ট গভর্নমেন্ট মে কমিউট দ্য পানিশমেন্ট কমিউটের নিচে দাগ দেন কমিউট মানে হচ্ছে হ্রাস করা ফর এনি আদার পানিশমেন্ট প্রোভাইডেড বাই দিস কোড ওটা হ্রাস করে অন্য কোনো পানিশমেন্ট তাতে দিতে পারে যে কোনো এই দণ্ডবিধির যে কোনো পানিশমেন্ট তাকে দিতে পারে তার মানে 54 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে সরকার এবারে সরকার উইদাউট কনসেন্ট কোনো সম্মতি দরকার নাই কার সম্মতির দরকার নাই অফেন্ডারের অপরাধী যে ব্যক্তি অপরাধী তার সম্মতি ছাড়াই সরকার কি করতে পারে তার যে ডেথ সেন্টেন্সটা সেটা কমিয়ে দিয়ে অন্য কোনো শাস্তি দিতে পারে বুঝা গেল অন্য কোনো শাস্তি দিতে পারে সরকার হবে এটা রাষ্ট্রপতি না ওয়েট আচ্ছা এরপরে সেকশন 55 সেকশন 55 এ কি বলছে কমিউটেশন অফ সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ আচ্ছা সংক্ষেপে লিখি লাইফ ইমপ্রিজনমেন্ট এর মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করা
যাবজ্জীবন কারাদণ্ড যে ক্ষেত্রে দেওয়া হবে তখন বলছে এখানেও দেখেন দ্য গভর্নমেন্ট লেখা আছে, দেখেন দ্য গভর্নমেন্ট লেখা আছে। The government may, without the consent of the offender, commute the punishment for imprisonment of either description for a term not exceeding 20 years. Not exceeding 20 years. সরকার কি করতে পারে? কোনো অপরাধী সম্মতি ব্যতীতই তাকে যে কোনো বর্ণনা অনূর্ধ্বে 20 বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। তার মানে যাবজ্জীবন ছিল সেটাকে কমপক্ষে 20-এর নিচে আনতে হবে, 20-এর উপরে নেওয়া যাবে না, 20-এর নিচে আনতে পারে। সরকার যদি চাই তাকে এই কাজটা করতে পারে। এখন কোথায় করতে পারে? আপনারা বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন ডে উপলক্ষে, জাতীয় দিবসগুলো উপলক্ষে বিভিন্ন কারাগারে মুক্তির ব্যবস্থা করে দেয়। স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি ডেগুলোতে মুক্তি দেয়। তো এই মুক্তিটা এই মাধ্যমে হয়ে থাকে যদি সেটা সরকার দিয়ে থাকে। আবার আমাদের কি বাস্তবে হয়? এটা সিনেমা শুনে বাস্তবেও হয়, কারণ এখানে অনেকগুলো কারণ আছে। এগুলোর জন্য আপনার আবার ক্রিমিনোলজি, ভিক্টিমোলজি, পেনোলজি করতে হবে। কেন? এই যে যাদেরকে কারাগারে দেওয়া হয়েছে আসলে দেখা যাচ্ছে যে তারা আসলে মানুষ হিসেবে ভালো, তারা হয়তো ফার্স্ট অফেন্ডার হিসেবে কোনো একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে রিগ্রেট আছে, তারা ওইখানে গিয়ে কোনো ধরনের ঝামেলা করছে না। তো তাদেরকে ধরেন ওখানে রাখতে কি সরকারের খরচ হয় না? সরকারের খরচ হয়। আবার তাকে ওখানে রাখার কারণে তার ফ্যামিলি কিন্তু সাফার করতেছে। তো তাকে যদি ছেড়ে দিয়ে এরকম হয় যে সে ওখানে নিয়মিত কাজ করতে পারবে, বের হয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, তাকে ধরে রেখে দরকার যদি এটা মনে করে কর্তৃপক্ষ। সরকার বলছে কাকে? সরকার বলতে এখানে সরকার মানে কি? সরকার মানে সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিগণ। তার মানে এখানে সাধারণত ওই জেলার অথরিটিকে ইয়েটা দেওয়া হয়েছে, মন্ত্রণালয় পর্যন্ত সর্বোচ্চ, ঠিক আছে? যে তারা কি করতে পারে? তার আচার আচরণ গতিবিধি লক্ষ্য করে পর্যবেক্ষণ করে তাকে যদি ভালো মানুষ মনে হয়, সে হচ্ছে যে শুধরে গেছে এরকম মনে হয়, তাকে দিয়ে দিতে পারে। যদি ম্যাল প্র্যাকটিসও আছে, এই সুযোগে অনেক অপরাধীরা বের হয়ে যায় যদিও। তো এটা হচ্ছে সিস্টেম, এটা দিতে পারে। পেছনে যে ইয়া রয়েছে, থিওরি রয়েছে, সেগুলো হচ্ছে ক্রিমিনোলজি, ভিক্টিমোলজি, পেনোলজি, এইগুলো রয়েছে, ঠিক আছে? তার মানে এখানেও কেউ বলছে সরকার কমিয়ে দিতে পারে উইদাউট এনি কনসেন্ট অফ দিস অফেন্ডার, অফেন্ডারের কনসেন্ট ছাড়াই ব্যতীত। মানে অফেন্ডারকে আবেদন করতে হবে সরকারের কাছে, নট নেসেসারি, এরকম দরকার নেই, সরকার চাইলে দিতে পারবে। হ্যাঁ, এবার আসেন 55A-তে, যেটা আপনারা এতক্ষণ বলতে চাচ্ছিলেন। 55A পড়েন কে হয়তো বাংলা ইংরেজি এজ লাইসেন্স। 54 ধারা অথবা 55 ধারার কোনো কিছুই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন বা দণ্ড মৌকুফকরণের অধিকার খর্ব করবে না। রাষ্ট্রপতি, তার মানে এটা কি বুঝলেন বলেন? আমি বাংলা পড়েছে বুঝলাম, কি বুঝলাম? মৃত্যুদণ্ড লাভ করতে পারবি, সব করতে পারবে না, এখানে বলছে রাষ্ট্রপতির যে প্রিরোগেটিভ দেওয়া হয়েছে বিভিন্ন আইনে, বিশেষ করে আমাদের সংবিধানে রাষ্ট্রপতির প্রিরোগেটিভ, তাই না, ক্ষমা প্রদর্শনের অধিকার। তো বলছে যে এই 54-55 ধারা যাই থাকুক না কেন, এটা রাষ্ট্রপতির কোনো ক্ষমা প্রদর্শনের যে অধিকার রয়েছে, যে ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, সেটাকে কি করবে না, প্রভাবিত করবে না। তার মানে কি? রাষ্ট্রপতিটা সেভিংস থাকবে, প্রিজার্ভ থাকবে, রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে তা থাকবেই। যদি এরকম হয় যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সরকার কি করলো? সরকার হচ্ছে বললো যে তোমার হচ্ছে যাও 30 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলো তোমাকে, মৃত্যুদণ্ড কমিয়ে। অথবা কি বললো? এই যে লাইফ ইমপ্রিজনমেন্টে ছিল, বললো যে যাও তোমার 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এটা সরকার করতে পারবে, ঠিক আছে? আর এছাড়াও সরকার করে ফেললো, ইটস ওকে, হ্যাঁ, অসুবিধা নেই, সরকার যা করছে করছে। এখন যদি প্রেসিডেন্ট মনে করে যে এই যে ডেথ সেন্টেন্স এটা 30 বছর দিচ্ছে, আমি ওরে বেকসুর মুক্তি দিয়ে দেবো, মানে একবারে মাফ করে দিব, করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এই সর্বোচ্চ কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা, রাষ্ট্রপতির এই ক্ষমতাটাই আছে। যে রাষ্ট্রপতি এখন মৌকুফ করতে পারতেছে, সরকার কি মৌকুফ করতে পারবে না? সরকার কি বলছে যে লাইনে লেখা আছে হ্রাস করতে পারবে, শুধুমাত্র হ্রাস করতে পারবে, খালাস দিতে পারবে, এখন মৌকুফ করে দিতে পারবে, মৌকুফ করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই রাষ্ট্রপতি। এটাই মূল পার্থক্য এখানে। হ্যাঁ, আর যেটা বলছে যে সরকার যাই করুক না কেন রাষ্ট্রপতির উপর হস্তক্ষেপ করতে পারবে না,
রাষ্ট্রপতির মতো তার কাজ করবে সরকার, এই দুইটা সেক্টরে শুধু করতে পারে। শুধুমাত্র রাষ্ট্রপতি অন্য কোনো ক্ষেত্রেও করতে পারে। রাষ্ট্রপতি অন্য ধরেন 5 বছরের জেল যাবজ্জীবন তো হয় নাই, 5 বছরের ক্ষেত্রেও তারা রাষ্ট্রপতি চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু সরকার কোন ক্ষেত্রে পারে? শুধুমাত্র যাবজ্জীবনের ক্ষেত্রে আর শুধুমাত্র ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র ডেথ সেন্টেন্স আর শুধুমাত্র যাবজ্জীবনের ক্ষেত্রে। এই হচ্ছে সরকারের ক্ষমতা। ঠিক আছে, 54-55 এইটাই একমাত্র এক্সক্লুসিভ ক্ষমতা রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতি মানে তার থিম বজায় রাখার জন্য এগুলো করে না সাধারণ। রাষ্ট্রপতি তো বাড়াতে লাগবে। আচ্ছা, তার মানে আপনাদের যে ছিল, আপনাদের অবাক লাগতেছিল যেগুলো তো রাষ্ট্রপতি করে, তাহলে আইনে দেখতেছি কারা করে? সরকার। সরকার এটুকু করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে কোথায়? সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হচ্ছে, এক্সারসাইজ যে কোনো সময় করতে পারবে, কোনো অসুবিধা নেই। সরকার শুধু পারবে কোনো কমাতে না। হ্যাঁ, সরকার শুধু দুইটা ক্ষেত্রে কমাতে পারবে, একটা হচ্ছে ডেথ সেন্টেন্স আর একটা হচ্ছে যাবজ্জীবনের ক্ষেত্রে। এমনি সাধারণ কারাদণ্ড হলে সরকার কিন্তু কমাতে পারবে। আচ্ছা, 56 নম্বর বাতিল। 57 নম্বরে আপনাদের কথাবার্তা আছে, অনেক কথাবার্তা আছে। কি নিয়ে কথাবার্তা আছে? লাইফ ইমপ্রিজনমেন্ট নিয়ে কথাবার্তা আছে। 57 বলছে, একজন পড়েন তো। মেয়াদ সমূহের ভগ্নাংশ সমূহ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর মেয়াদী কারাবাসের সমতুল্য বলে গণনা করা হয়। স্যার এখন আবার 20 বছর, তাহলে আপনি 30 বছর কারাদণ্ড, 50 বছর, আর এখন 50 বছর, তাহলে 30 বছর কারাদণ্ড করে দিন। কেন অসুবিধা কি? করে গেলে মরে গেলাম। আচ্ছা, এখানে আমি একটু বলি, শুনুন। এখানে যে কথাটা বলা হয়েছে যে কারাদণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে প্রাকশনের ক্ষেত্রে, প্রাকশন মানে কি? ভগ্নাংশ প্রয়োজন, ভগ্নাংশ তৈরি করা প্রয়োজন। কখন প্রয়োজন? এখন প্রশ্ন আছে কখন আমি ভগ্নাংশ চিন্তা করব? কখন ভগ্নাংশ কখন প্রয়োজন? ওই যে এখন একসাথে দুইটা কেসের রায় হলো না। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। এখানে অনেক সময় এরকম দেওয়া থাকে যে একটা শাস্তি দেওয়া হলো, ধরেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, ধরেন 302 দেওয়া আছে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই যে এবং যে অর্থদণ্ড দিল, এই অর্থদণ্ডটা যদি কোনো একটা অংশ দিল তো দিল, ওকে, অসুবিধা নেই। এবং বলা থাকে অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড। এই অনাদায়ের ক্ষেত্রে যদি বলা না থাকে বা এরকম বলে না যায় যে কত বছরের কারাদণ্ড, সেই ক্ষেত্রে বলছে অনাদায়ে যদি থাকে সেক্ষেত্রে সেই কারাদণ্ডটা 1/4 বেশি হবে না। তো আপনার যেখানে 20 বছর কারাদণ্ড, 20 বছর তো কারাদণ্ড দেয় না, 8 বছর কারাদণ্ড, আমরা হিসাবে সুবিধাতে করি 8 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এভাবে দিয়ে দিচ্ছে। এবং অর্থদণ্ড দেয়নি, সে যেটা টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটা কাছে দেয়নি, তাহলে আদালত তাকে অনাদায়ের কত বছরের কারাদণ্ড দিতে পারবে? বলছে 1/4, 4 ভাগের 1 ভাগ দিতে পারবে। মানে 8 বছরের যাতে জেল হয় তার আরও 2 বছরের জেল হতে পারবে। এখন যাবজ্জীবন কারাদণ্ড মানে যতদিন ওই ব্যক্তি না মরতেছে। এখন যাবজ্জীবনের ক্ষেত্রে তাহলে কিভাবে হিসাব করবে? ওই 1/4 যাবজ্জীবন মানে তো কোনো বছর উল্লেখ করেনি, বলছে আইন কোনো বছর উল্লেখ করেনি, কিন্তু বলছে মৃত্যু পর্যন্ত, যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত। এখন এইটা সমাধান করার জন্য কি করছে? বলছে যে এই ক্ষেত্রে যদি অনাদায়ের কারাদণ্ড আসে তাহলে এটার সাথে কত যোগ হবে? আরো 1/4 যোগ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওর দিয়েছে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তো ওর অনাদায়ী কি আর আদায়ী কি? এই সমস্ত নর্মস নিয়ে এসে আরেকটা কারণ আছে, বলতেছি কি করে। এই সমস্ত নর্মস নিয়ে এসে কি করছে? আতাউর রহমান ভার্সেস স্টেট, আতাউরমিদা ভার্সেস স্টেট একটা মামলা আছে, 20 সালে একটা আপিল বিভাগের রায় হয়েছে। এখানে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হবে, এটাকে 30 বছর ধরা যাবে। কয় বছর? 30 বছর।
আর যদি কারোর যাবজ্জীবন কারাদণ্ডের কথাই বলা থাকে, যাবজ্জীবন কারাদণ্ডের কথাই বলা থাকে, মানে তার বাকি জীবনের কারাদণ্ড বোঝাতে বলতে হবে আমৃত্যু কারাদণ্ড। বুঝতে পারলেন? যদি রায়ে বলা থাকে আমৃত্যু কারাদণ্ড, তাহলে সে সারা জীবন কারাদণ্ড। আর যদি শুধু যাবজ্জীবন কারাদণ্ড থাকে তাকে 30 বছর হিসেবে ট্রিট করতে হবে। এটা আতাউর মৃধা ভার্সেস স্টেট মামলাতে এসছে। এখন এইখানে অনেক ডিবেট আছে, অনেক একাডেমিশিয়ানরা এখানে ডিবেট করছে, অনেক জাস্টিসরা ডিবেট করছে, অনেক অ্যাডভোকেটরা ডিবেট করছে। তাদের এই ডিবেটগুলো আছে এবং এখন পর্যন্ত আছে। কিছুদিন পরে হয়তো দেখবেন আপিলেট ডিভিশন আর একটা ডিসিশন দিয়েছে, তাতে দেখা গেছে যে এই 30 বছর তুলে দিবে, 30 বছর তুলে দিয়ে বলবে যে যাবজ্জীবন মানে যাবজ্জীবন, হতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এখন বড় প্রশ্ন হচ্ছে এখন আমরা কি বুঝবো, এবং এই কনফিউজিং কোশ্চেনই আসবে কিন্তু, এবং এটার উত্তরও ডিপেন্ড করতেছে ওই যে পরীক্ষক বা প্রশ্ন যারা তৈরি করছে তাদের মেন্টালিটি কি হিসাবে আছে। আপনি মডেল কোশ্চেনগুলোতে দেখবেন কোনোটাই দেওয়া আছে 30 বছর, কোনোটা জীবন, কোনোটাই দেওয়া আছে আমৃত্যু। তাহলে এটা একটা কনফিউজিং। তো আপাতত আমৃত্যু যদি না থাকে, আপাতত আতাউর মৃধা মামলা যতদিন সাস্টেইন করতেছে ততদিন পর্যন্ত আমরা বলবো এটা হচ্ছে যাবজ্জীবন মানে 30 বছর। এবং ভগ্নাংশ যদি ধরা আলটিমেটলি 30 বছর, এটা 57 তারিখ বলে দেওয়া আছে 30 বছর, এটাতে কোনো ডিবেট নেই। ভগ্নাংশ ধরতে গেলে 30 বছর, এটাতে কোনো ডিবেট নেই। কিন্তু শুধু যদি যাবজ্জীবন হয়, ভগ্নাংশ ধরার প্রয়োজন নেই, তখন আমাদের এটাকে বলবো যে বর্তমান সাস্টেইন করা আইন অনুযায়ী, রায় অনুযায়ী যাবজ্জীবন মানে 30 বছর। আর যদি আমৃত্যুর কথাটা লেখা থাকে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, একটু ঝামেলা আছে এই জায়গাটাতে, তো আমরাও ঝামেলা রেখে দিব, ভবিষ্যতে আবার ঝামেলা ইয়ে করা। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটু বলে রাখি যে আর কোন জায়গায় কারাদণ্ডকে ভগ্নাংশ করার প্রয়োজন আছে। অনেক সময় আপনারা শুনে থাকবেন যে যদি চার্জ গঠনের সময় বা চার্জ গঠনের আগে যদি অপরাধী তার অপরাধ স্বীকার করে নেয়, তাহলে আপনারা জানেন যে 3 ভাগের 1 ভাগ শাস্তি থাকবে না, এবং তারা আবেদন করতে পারে আসামি যে আমি আমার শাস্তিটা, আমি আমার অপরাধ মেনে নিলাম, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি কমিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে ধরেন একজন খুন করে আসে, তার সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। ধরেন আরো 5 ঠিক চিন্তা করে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড দিল। যাবজ্জীবন কারাদণ্ড সে স্বীকার করে নিল যে আমি আসলে ওই ব্যক্তিকে খুন করেছি, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডটাকে কি করতে পারে, ফ্র্যাকশন করে 1/3 তাকে কারাদণ্ড দিতে পারে। 3 ভাগের 1 ভাগ তাকে কারাদণ্ড দেয়। তাহলে 3 ভাগের 1 ভাগ করতে গেলে 30 নিয়ে আসতে হবে, 30 করে 10 বছর তাকে কারাদণ্ড দিতে পারে। এই হচ্ছে আর একটা ফ্র্যাকশনের জায়গা। এই দুইটা জায়গায় বেসিক্যালি ফ্র্যাকশনটা প্রয়োজন হয়। তাহলে স্যার পঞ্চায়েতের সিংহার যে ঘটনা ঘটলো, তাহলে মিয়া তো নিজেই পাবে খুন, তাহলে তো মিয়া তো স্বীকার তো নিজেই করছে। এখন ও যে জিনিসটা নিয়ে এসেছে, স্যার ওই পরিবার ঘটনা আছে, ওই পরিবার যেখানে বসবাস করছে ওখান থেকে আমার বাড়ি মাত্র 3 কিলোমিটার। আচ্ছা, ওনাদের মানে ওই যে মুরব্বী মারা গেছে, ওই মুরব্বীর বাপ নদী ভাইকে পাবনা থেকে এসে ওখানে বসবাস করে থাকে। তারপরে এক পর্যায়ে এই মুরব্বী ওনার মেয়েকে নিয়ে পরিবারের ঢাকা চলে যায়। এখানে বাড়ি যাওয়ার মাঝে মধ্যে ওরা পুরো আশা নিয়ে ওই মুরব্বীও ভালো না, ওই মুরব্বীর মেয়েও ভালো। এটা এটা আমারও মনে হয়েছে। ওই মুরব্বী তো মাশাআল্লাহ আগে থেকে আমরা শুনেছি, মানে আমি বড় বড় আমি বেশি করে তথ্য আছে না। তো যা বলছে ওই আশেপাশে বলছে যে পুরোটা আগে থেকেই পাশে গেছে, আর ওই মেয়েও মানে ওই রকম টাইপের, এবং ওই মেয়ে কিছু থাকে না যে মানে বুঝতে পারছি। নেক্সট সরি যাই হোক এভাবে হতে হতে ওই বাবার মেয়ের সমস্যা হয়ে গেছে। মেয়ের পোশাক আশাই তো আধুনিকের সোয়া এটা এরকমই। হ্যাঁ, যে প্রথম যখন দেখছি তখন ওরকম মনে হয়েছে। আমি অফিসে বসে বসে ভিডিওটা দেখতেছিলাম। এবার কোয়াচ্ছে হ্যাঁ, কোয়া সামসু অনেক বড় ভিডিও আছে, আমি ছোট্ট একটা ভিডিও দেখছিলাম। তো তখন দুইটা জিনিসই আমার মাথায় এসছে। হ্যাঁ, আর আপনারা যখন ক্রিমিনোলজি করবেন আপনাদের মাথায় আসবে দুইটা জিনিসই একসময় আসতে হবে, তাছাড়া মানে ভালো কি হইতে পারবেন না। ঠিক আছে, যে কি প্রথমত ও কিন্তু
কিছু শব্দ ইউজ করছে, কিছু বাক্য ইউজ করছে, ও কিন্তু ডিফেন্স নেওয়ার কথা কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ ডিফেন্স কিন্তু ওর কথাবার্তাই জেনারেল ডিফেন্স এই যে ও তার মানে কি ও দেখাতে চাচ্ছে যে ও সাপ্রেসড বা অপ্রেসড, ওকে বিভিন্ন সময় অত্যাচার করা হয়েছে, যার কারণে ও সেলফ ডিফেন্স হিসাবে এটা নিয়েছে। একটা এই একটা সাইড গেল। আচ্ছা, আরেকটা সাইড হচ্ছে ও সম্ভবত অনেকটা অংশ আমি এটা দেখি নাই, শুনছি যে বলছে যে কি হবে, তোকে মারলে কি হবে, আমি তো জামিন পেয়ে যাবো, আমি তো পেয়ে যাবো। মানে ও আগের থেকে জানে যে সেলফ ডিফেন্স ইউজ করা যাবে, এবং যাতে করে সেলফ ডিফেন্স ইউজ করা যায় তার জন্য হয়তো ভিডিওটা করছে বাবাকে গিল্টি করে বা লাইবেল করে যে বাবা এই কাজকর্ম করে, যার জন্য আমি বাবাকে মারলাম। আছে তো ডিফেন্সটা আছে। এখন কথা হচ্ছে যে ডিফেন্সটা কতটুকু কার্যকর হবে, এটা একটা ফ্যাক্ট, এটা কোর্টের ব্যাপার। হ্যাঁ, কোর্ট এটা বিচার করবে যে আসলে কি, আসলে মেয়ে কতটুকু কি, সে অ্যাডিক্টেড ছিল কিনা, তার সম্পর্কে যে অ্যালিগেশনগুলো আসছে সেগুলো সত্য কিনা, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসবে তখন। ওটা যেহেতু বিচার তদন্তের বিষয় এবং বর্তমান সময় হচ্ছে বিচারাধীন ব্যাপার আছে, আলোচনা না করি, এটা আদালত সিদ্ধান্ত নেবে কি করবে না মিনি না। ওই যে ঐশীর নামে একটা মেয়ে একটা বাপ্পা ঘটনা বললো না, ঐশী নেশা করে আছে, ঐশী ও এখন জেলেই আছে অনেক বছর আগে, অনেক আছে এরকম ঘটনা আমাদের জিয়াতে আছে মায়ে কার সিলেকশন করছে হাসি হবে। তো আমরা জায়গায় আসি, আমাদের জায়গাটা ছিল হচ্ছে ফ্র্যাকশনটা কখন আমাদের নিয়ে আসতে হবে, তো এই সমস্ত জায়গাটাতে ফ্র্যাকশন নিয়ে আসা যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন সেকশন 60, যে আপনাদের সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে দিয়ে দিব ইনশাআল্লাহ। 60-তে আছে সেন্টেন্স মে বি ইন সার্টেন কেসেস অফ ইমপ্রিজনমেন্ট হোলি অর পার্টলি রিগরাস অর সিম্পল। বলে দিয়েছে সেন্টেন্স মানে দণ্ড পার্টলি রিগরাস হতে পারে, পার্টলি সিম্পল হতে পারে, মানে একটা দণ্ডের মধ্যে কিছু অংশ বিনাশ্রম হতে পারে, কিছু অংশ সশ্রম হতে পারে। তখন এটা আদালত বলে দিল কোনটা কি হবে, ঠিক আছে। বাংলা যদি পড়ি, যে মোকদ্দমায় কোনো অপরাধকারী যে কোনো বর্ণনার কারাবাসের উপযুক্ত হয়, অনুরূপ প্রত্যেক মোকদ্দমায় অনুরূপ অপরাধকারীকে দণ্ডদানকারী আদালতের উক্ত দণ্ডাদেশে এ মর্মে আদেশ প্রদান করার ক্ষমতা থাকবে যে অনুরূপ কারাবাস সম্পূর্ণরূপে সশ্রম হবে কিংবা অনুরূপ কারাবাস সম্পূর্ণরূপে বিনাশ্রম হবে, অথবা অনুরূপ কারাবাসের যে কোনো অংশ সশ্রম হবে অথবা অবশিষ্ট অংশ বিনাশ্রম হবে। তার মানে আদালতই বলে দিবে যে পুরো শাস্তিটা দেওয়া হলে এটা কি হবে, বিনাশ্রম হবে নাকি সশ্রম হবে। আবার কোনো অংশভিত্তিক কোনো অংশটাকে সশ্রম করতে পারে, আবার অপর অংশকে বিনাশ্রম করতে পারে, এটা আদালতের এখতিয়ার রয়েছে। 61-62 রিপিল, 63 অ্যামাউন্ট অফ ফাইন। হ্যাঁ, এই যে এটা কথাই বলতেছিলাম আমি, যে হোয়ার নো সাম ইজ এক্সপ্রেসড, যেখানে কোনো অঙ্কের কথা বলা হয়নি, কত টাকা ফাইন করা হবে, ঠিক আছে। টু হুইচ এ ফাইন মে এক্সটেন্ড, কতটুকু পর্যন্ত এখানে ফাইন করা যাবে, কতটুকু পর্যন্ত করা যাবে বলছে যে কোনো পরিমাণ করা যাবে, কিন্তু এটা অতিরিক্ত হবে না, অত্যধিক হবে না। কয় ধারাতে বলা আছে এটা? 63-তে। 63 ধারায় সুন্দর মতো বলা আছে যে এটা যদি কোথাও কত শাস্তি অর্থদণ্ড, শুধু এভাবে আছে যে অর্থদণ্ড, কিন্তু কত অর্থদণ্ড বলা নাই, সেক্ষেত্রে কি করতে পারবে, অত্যধিক হবে না, যে অর্থদণ্ডটা হবে সেটা অত্যধিক হবে না। আপনারা কেনার পরে বহু সেকশন এরকম দেখবেন যে এই 10 বছরের শাস্তি অথবা অর্থদণ্ড, বা 10 বছরের শাস্তি এবং অর্থদণ্ড। তাহলে এই অর্থদণ্ডটা লেখা নেই, কিন্তু কয় টাকা অর্থদণ্ড হবে, যেগুলো লেখা আছে সেগুলো তো আছে, আর যেটা লেখা নেই সেটা হচ্ছে বলা আছে যে এটা অত্যধিক হবে না, আদালতের বিবেচনাধীন রেখে দিয়েছে। এই যে 64 ধারা, 64 ধারাতে কি বলছে, সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন, যেখানে অর্থদণ্ড অনাদায়ের কারণে দণ্ড দেওয়া হবে, এখানেই বলে দেওয়া আছে অর্থদণ্ড সহ কারাবাসে দণ্ডনীয় অপরাধের প্রত্যেক মোকদ্দমায় যে মোকদ্দমায় কারাবাস সহকারে কিংবা ব্যতীত অপরাধকারী অর্থদণ্ড বিধান করা হয় এবং
অর্থদণ্ড বা শুধু অর্থদণ্ড অপরাধের প্রত্যেক মোকদ্দমায় যে মোকদ্দমা আসছে কেন বারবার মামলার লেখা দরকার ছিল। তারপরে ভাবছি আপনি যে যাবে না ওই হ্যাঁ ইমতিয়াজ ওই যে আমাদের সবাই আচ্ছা এখানে কয়েকটা মূল নীতি দেওয়া আছে, তার মধ্যে বলছে যদি অর্থদণ্ড সহ কারাবাসে দণ্ডনীয় অপরাধের প্রত্যেক মামলায় যে মামলায় কারাবাস সহকারে কিংবা ব্যতীত অপরাধকারী অর্থদণ্ড বিধান করা হয় এবং কারাবাস কিংবা অর্থদণ্ড বা শুধু অর্থদণ্ডে অপরাধের প্রত্যেক মোকদ্দমায় যে মোকদ্দমা এমন বলছে যে কোনো মামলায় যদি কাউকে কারাবাস বা অর্থদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে কী হবে। আদালতের আদেশ এ মর্মে নির্দেশ দান করার ক্ষমতায় থাকবে যে অর্থদণ্ড অনাদায় অপরাধকারী যে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য কারাদণ্ড ভোগ করবে, যে কারাবাস তাকে দণ্ডিত করতে পারে এবং রাষ্ট্রকরণের অধীন দণ্ডনীয় হতে পারে এবং অপর যে কোনো কারাবাসের অতিরিক্ত হবে না। তার মানে এখানে ভেজাল লাগাই দিয়েছে, পরে আমরা কিছুই বুঝবো না। এখানে আমি একটু ব্যাখ্যা করে বলতেছি যে বলছে যে যদি এরকম কোনো অপরাধে দণ্ডিত করা হয়, শুধু অর্থদণ্ড দেওয়া হয় এবং সেটা অনাদায়ী কী হবে, বলছে যে ওই অপরাধের কারাদণ্ড কী ছিল সেটা দেখতে হবে, ওর অত্যাধিক হবে না। ঠিক আছে, যদি শুধু কারাদণ্ড না দিয়ে শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া হবে, শুধু অর্থদণ্ড দিলে কী হবে, বলছে যে ওই শাস্তির জন্য বা ওই অপরাধের জন্য যে কারাদণ্ডের শাস্তি ছিল ওর অতিরিক্ত হবে না। প্রথম কথা মানে বলছে যে ক্ষেত্রে কারাদণ্ড এবং অর্থদণ্ড দুইটারই বিধান ছিল, কিন্তু আদালত বিচার করে শুধু অর্থদণ্ড দিয়েছে, তো সেই ব্যক্তি যদি অর্থদণ্ড আদায় না করে সেক্ষেত্রে কী হবে, বলছে যে কারাদণ্ডটা ছিল তার অতিরিক্ত হবে না, তার কম হবে না, তার সমপরিমাণ হবে, তার অতিরিক্ত হবে না। ঠিক আছে, এখানে খুব কঠিন লাগতেছে স্যার, আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা দিন যাচ্ছে আর কঠিন হয়ে যাচ্ছে। পঁয়ষট্টি করলে আরেকটা ক্লিয়ার হয়ে যাবে। 65তে বলা আছে যে ক্ষেত্রে কারাবাস ও অর্থদণ্ড বিধেয় সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাবাসের পরিমাণ। অর্থদণ্ড অনাদায়ের দরুন আদালত অপরাধীকে যে মেয়াদের জন্য কারাবাস ভোগের আদেশ দেন সে মেয়াদ উক্ত অপরাধ কারাদণ্ড ও তৎসহ কারাদণ্ড দণ্ডনীয় হলে উক্ত অপরাধের জন্য নির্দিষ্ট কারাদণ্ড মেয়াদের 1/4 অধিক হবে না। যেটা আমরা ওই যে ফ্র্যাকশন করার সময় বললাম যে যে ক্ষেত্রে কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যদি অর্থদণ্ড পরিশোধ না করেন সেই ক্ষেত্রে অনাদায় যে ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে না, এটা 1/4 বেশি হবে না। কোনটার 1/4 বলছে যেটা শাস্তি দেওয়া হবে, কত লেখা আছে আইনে তা না, কিন্তু যেটা আদালত শাস্তি দিয়েছে তার অতিরিক্ত হবে না, 1/4 অতিরিক্ত হবে না। 66তে আছে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের বর্ণনা। আদালত অর্থদণ্ড অনাদায় যে কোনো কারাদণ্ড প্রদান করেন তা উক্ত অপরাধের জন্য অপরাধের যে বর্ণনার দণ্ডবিধান করা যেত তার যে কোনো বর্ণনা হতে পারে। মানে বর্ণনা বলতে বুঝিয়েছে এটা ইমপ্রিজনমেন্ট রিগোরাস হবে নাকি হচ্ছে যে সিম্পল হবে, সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে, এটা কত ধারায়, 66 ধারায়। 66 ধারায় বলছে যে এটা ডিপেন্ড করবে তার ওই অপরাধটা কোন ধরনের ছিল, অপরাধটা কি বিনাশ্রম কারাদণ্ডের ছিল নাকি সশ্রম কারাদণ্ডের ছিল। সেক্ষেত্রে যদি অর্থ সে না পরিশোধ করে তার শাস্তিটা ওই টাইপের হবে যে টাইপের অপরাধের জন্য সে দণ্ডিত হয়েছে। শেষ করবো, কঠিন লাগতেছে। 75 পর্যন্ত আছে।
65 পর্যন্ত স্যার আপনার অর্ধেক ভাগ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে 66 পর্যন্ত পড়েন। আর 66 দরকার নেই, আপনারা হচ্ছে 65 60 পর্যন্ত পড়েন। 60, হ্যাঁ 63 নতুন জিনিস না, মানে অর্থদণ্ডের ব্যাপারটা তুমি আসলে 63 থেকে 63 থেকে আমরা 74 একদিনে পর্যন্ত বলছি। হ্যাঁ 63 থেকে 70 75 পর্যন্ত, 63 থেকে 70 না, ফাইন 70 পর্যন্ত। 75 পর্যন্ত পড়বো, এটা শেষ করে দেবো। কালকে পুরো 75 পর্যন্ত না স্যার? কালকে নাই। সামনে ক্লাসে। সামনের ক্লাসে ওই স্যার আচ্ছা ঠিক আছে।